এবার এটার ফলে ওভারঅল আমাদের মনের উপর নানান ধরনের সমস্যাজনক ইম্প্যাক্টও তৈরি হচ্ছে। আরও যেটা হচ্ছে যে আমরা সৌন্দর্যের কিছু রিজিড মাপকাঠিতেও আটকে যাচ্ছি, যেখানে মিডিয়া, অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ড, দেখো তারা যদি একটা ফেয়ারনেস ক্রিম পৃথিবীর বুকে বার করে থাকে, বিক্রি হতে হবে তোরে বাবা, আমরা যদি নাই কিনি তাহলে এত কাণ্ড করে ওরা প্রোডাকশন করলে হবেটা কি ওদের? ফলে ওদের দেখাতে হচ্ছে যে বিভিন্ন রকমের ফেয়ারনেস ক্রিম মেখে কি বিরাট কারুকাজ করে ফেলছে লোকে পৃথিবীর বুকে, যেন ওটা আবিষ্কার না হওয়া অবধি মেয়েদের দ্বারা কোনো কাজ হয়নি। এখন আবার ছেলেরাও মাখছেন, সেসবও হয়েছে। সেটারও একটা কারণ আছে, ছেলেরা ফর্সা হতে চেয়ে মেয়েদের ক্রিম মাখছিল, ওরা ভাবলো চলো ওদের জন্য আরেকটা ক্রিম বার করে দিই, আমাদের আরেকটা ব্র্যান্ড ইন্ট্রোডিউসড হয়ে যাবে। দিস ইজ মার্কেটিং। ইনফ্যাক্ট মার্কেটিংয়ের পেপার, কনজিউমার সাইকোলজি যখন পড়ানো হয় তখন এক্স্যাক্টলি বলা হয় যেটা নিয়ে ওর নিরাপত্তাহীনতা আছে ওটাতে খোঁচাও, খুঁচিয়ে একটা প্রোডাক্ট লঞ্চ করো। এবং আমাদের মতন সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে আমরা রং নিয়ে ভীষণ লাফালাফি করি তো, মানে কালো মানেই এ বাবা মুখ চুন হয়ে যাওয়ার মতো ব্যাপার, খারাপ স্কিন মানে তো কথাই নেই, কালো এবং খারাপ স্কিন আর বলার কথা না, বিয়ের বিজ্ঞাপন দেখলেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই গোটাটাকে আত্মীকরণ করছি আমরা, করার ফলে কি হচ্ছে, এখন আর শুধু ফর্সা কালো না, আরও অনেক কিছু আছে। ওজন, রোগা হলাম না মোটা হলাম, চোখের তলায় কি আমার আই ব্যাগস হয়ে গেল, আমার কি মুখে একটা আঁচিল আছে, বিভিন্ন রকম। এর ফলে সারাক্ষণ আমরা আমাদের শরীর নিয়ে, আমায় কেমন দেখাচ্ছে নিয়ে, আমার প্রতিচ্ছবি নিয়ে একটা অতৃপ্তিতে আটকে আছি। যে মন সারাক্ষণ আমায় বলছে ভালো হতো যদি, ইটস আ ভেরি প্রবলেম্যাটিক মাইন্ড। ইট উড হ্যাভ বিন গুড অনলি ইফ ইজ আ ট্র্যাপ। জেনে রাখো, এটা শুধু দেখা নিয়ে বলছি না। এটা কিরম জানো তো, ধরো তুমি দার্জিলিংয়ে বেড়াতে গেছো, এইখানে বসে যে চা খাচ্ছি, পাহাড়টা আরও ভালো হতো যদি ওখান থেকে বঙ্গোপসাগরও দেখা যেত, এই কথার কোনো মানে হয় না, অসম্ভব ওটা। কিন্তু আমাদের মনের চাওয়ার কোনো শেষ নেই, সে কিছু না কিছু খুঁত বার করে ওইখানে একটা টিপের মতো পরিয়ে দিতে চায়। একটু যদি, আমার এক দিদা আছে, আমায় যখনই দেখে, আহারে মিষ্টি মানুষ, ঠিক আছে খুব রোগা হয়েছিস, এই গালটায় আরেকটু মাংস, ওই গালটা কি করে এটা সম্ভব হয় বলবে, দুটো লজেন্স গালে পুড়ে আসতে পারি, এটা ইজি টেকনিক হতে পারে। তোমার কাছে পরে দিনে দিন আসবে একটা গালে পান পুড়ে চলে এলাম, এই গালে আরেকটু, আর এই দিকটাতে একটু, এভাবে তো সম্ভব নয়। উনি হয়তো আমাকে আরেকটু অন্যরকম দেখতে হলে ভালো লাগতো বলেই বলছেন, কিন্তু পয়েন্টটা হচ্ছে যে আমরাও তো আমাদের সাথে এটা করছি। এই অনলি ইফের ট্র্যাপে হোয়াট এভার ইউ হ্যাভ, যা আছে কোনোদিন তাই নিয়ে স্যাটিসফাইড হচ্ছে না। খেয়াল করে দেখেছি, আমি জীবনে একটা সময় খুব মোটা থেকেছি, রোগা থেকেছি, বিভিন্ন রকম থেকেছি, কোনোটাই খুব ইচ্ছে করে থাকিনি, যখন যেরকম থেকেছি, কিন্তু কখনোই শুনিনি তোকে এখন একদম ঠিক দেখাচ্ছে। হয় শুনেছি তুই কিন্তু খুব মোটা হয়ে যাচ্ছিস রে, এরপর তোর পায়ের সমস্যা হবে, অথবা শুনেছি কঙ্কালসার চেহারা হয়েছে মেয়েটার, ছোটবেলায় কি সুন্দর বেবি ফ্যাট ছিল, তো বেবিবেলাতেই তো বেবি ফ্যাট থাকবে, এখন তো বেবিও নেই, তোর তো আরেকটা খুব শুনি এখন সব চুল পেকে গেল, এলাম বাকিগুলোও পেকে কবে যাবে তার অপেক্ষায় আছি, যে কটি আছে যথেষ্ট, পড়ে গেলে ল্যাটা চোখে। পয়েন্টটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সেই ট্র্যাপটায় পড়ে যাচ্ছি এবং নিজেরাও একটা কনস্ট্যান্ট ডিস্যাটিসফাইং মাইন্ড নিয়ে নিজের বডিকে দেখছি, শুধু দেখছি না স্ক্যান করছি। আমাদের বডি স্ক্যানিং, বিউটি স্ক্যানিংয়ের কোনো শেষ নেই। সত্যি না হয়ে গেছে স্কিনটা, সত্যি না, হ্যাঁ দেখবে এই যে টেনে টেনে দেখা, চারটি ব্রণ বেরোলো কিনা, এই যে আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে দেখি গালে ব্রণ বেরিয়েছে বলে প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে মেয়েদের, কি হবে আজকে তো অমুকের সঙ্গে দেখা করতে যাওয়া ছিল। তোমার গালে ব্রণ বেরিয়েছে বলে যে তোমাকে ত্যাগ করবে, তাকে তো তোমার এমনি ত্যাগ করা উচিত, ওটা তো তোমার অ্যাসিড টেস্ট হতে পারে, চল ব্রণ নিয়েই দেখা করতে যাই, দেখি কিভাবে আমার সাথে আচরণ করে। রাদার গো উইথ ইয়োর পিম্পল অ্যান্ড চেক দ্য আদার পার্সন। তা করছি না, ব্রণ বলে প্রায় প্যানিক অ্যাটাক। ওভার গ্রুমিং আসছে সেখান থেকে, এইটা লাগাচ্ছি ওইটা মাখছি, এই একটু বেসন, এই একটু মধু, বিভিন্ন রকম। পরিবারের মানুষরাও তাই করছেন, তাদেরও দোষ দিতে পারি না, তার কারণ তারা আমাদেরই এই সমাজ থেকে উঠে আসছে। আমরা আমাদের শরীর সৌন্দর্যকে একটা নির্দিষ্ট কাঠামোয় ফেলে দিতে চাইছি,
যেন সকলকে একই রকম দেখতে হতে হবে, একই রকম তাদের শরীরের স্ট্যাটিস্টিক্স হতে হবে, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এই রকম তাদের চেহারা হতে হবে, এই ছিপছিপে তন্নি ইত্যাদি প্রভৃতি, তাদের একটা নির্দিষ্ট হাইট হতে হবে, এক ধরনের চুল হতে হবে, এক ধরনের রং হতে হবে। আমরা কি দেওয়াল যে সবাই একরকম হব? ভাবো তো, দেওয়াল নই তো, পুরোটা সাদা ভাবা যায়? যেটা বলা হচ্ছে তার মানে তো তাই দাঁড়ায়, কোনো বৈশিষ্ট্য নেই, কোনো তারতম্য নেই, সব একরকম, সব অপূর্ব অপূর্ব হয়ে ঘুরছে, বারবিদের পৃথিবী, হ্যাঁ, মানে একটা পুতুল পুতুল পৃথিবী। এই পৃথিবীটার চক্করে পড়ে আমাদের আরেকটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ডিজিটাল সার্ভেলেন্স। সেটা কিরকম? আমার সোশ্যাল মিডিয়ায় যে ছবিটা আমি দেবো, দেখবে খেয়াল করে, এই সেলফিটা না ভালো হলো না, এই সেলফিটা আরও খারাপ হলো, 14 বার তোলার পর এডিট করে একটা পোস্ট করছি, পোস্ট করেও খামতি নেই, কেউ কি লাইক করলো না করলো না, আরে আমার আগের ডিপিটাই বেটার ছিল, বেশি লাইক পেয়েছিলাম, দৌড়ে গিয়ে চেঞ্জ করছি। দেখো কতটা টাইম আর এনার্জি দিচ্ছি। এমনও হতে পারে যে হয়তো জাস্ট লাইক দ্যাট, লোকে অত খেয়াল করেও দেখেনি, ওই ছবিটা এমনি লাইক দিয়ে চলে গিয়েছিল, কিন্তু আমি যেহেতু আমাকে নিয়ে একটা খুঁতখুঁতে মনের অধিবাসী, আমি ওই প্রত্যেকটা সিগন্যালকে রিড করছি, ওভার রিড করছি। কেন আমার ওই সেলফিটাতে বেশি লাইক পড়েছিল, বা খেয়াল করে দেখবে হয়তো সবার ছবি উঠছে, একটা গ্রুপ ফিল, আমরা দৌড়ে গিয়ে আগে কি করি, আমাকে ঠিক লাগছে, চোখটা বন্ধ হয়ে যায়নি তো? ট্রাস্ট মি, কেউ না আমায় নিয়ে আমার মতো করে মাথা ঘামায় না, আমরাই আমাদের নিয়ে এত মাথা ঘামাই। এই গ্রুপ ফি যখন পোস্ট হবে, যে যারটা নিজেরাই বেশি বেশি দেখবে, বাকিরা অন্যদেরটা দেখে ওই তো অমুকের চোখ বন্ধ, তুমি কত বন্ধুর চোখ বন্ধ দেখো, দেখো না তো, তারাও তোমারটা দেখে না। আমরা আমার সাথে নিজে যা করি দিয়েও অন্যদের জাজ করি, ঠিক যেমন একদিন ওরা আমাকে ভালো দেখতে মনে করে না, খারাপ দেখতে মনে করে দিয়ে নিজেকে দেখতে শিখেছিলাম, এখন নিজের সাথে নিজের আচরণ দিয়ে ধরে নিচ্ছি ওরাও নিশ্চয়ই পার্টিকুলার হবে। এবং বহু সময় দেখবে হয়তো একটা ছবি উঠেছে, হয়তো বন্ধুরা বলছে এই তোর ছবিটা ভালোই উঠে, এই না 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 আরেকটা তোল আরেকটা তোল, তার মানে আমার চোখে আমি যথেষ্ট নই, ওর হয়তো মনে হচ্ছে ভালোই উঠেছে, আমার মনে হচ্ছে না 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 অতটা ভালো হয়নি, তার কারণ আমার কাছে আমার ডিজিটাল সার্ভেলেন্সে এই ছবি অতটা নম্বর পায় না, তাই জন্য আমি সেটাকে আটকে দিচ্ছি। এর ফলে যেটা হচ্ছে, প্রতিনিয়ত আমার সেলফ প্রেজেন্টেশন নিয়ে, নিজেকে যেভাবে আমি উপস্থাপিত করব নিয়ে আমার কনফিডেন্স চলে যাচ্ছে। এবং সেখান থেকে আমরা আরও কী কী করছি, আরও অনেক ধরনের মানসিক সমস্যা দেখা যাচ্ছে। আমরা খাওয়া দাওয়া নিয়ে একটা সাংঘাতিক কাণ্ড ঘটাচ্ছি, অনেককেই সেটা করতে দেখি, আমরা এই খাবো না সেই খাবো না, এবং এইসব ব্যাপারে সোশ্যাল মিডিয়ার কোনো জুড়ি নেই। এইটা খেলে 2 দিনে তুমি রোগা হয়ে যাবে, ওইটা খেলে 3 দিনে তোমার পাখনা গজাবে, গোছের বিভিন্ন রকম পোস্ট আমরা দেখতে পাচ্ছি। অনেক সময় চেক করি বা না করি লাভ দিয়ে সেটা করতে যাচ্ছি, হ্যাঁ জানতাম না তো অমুক পাতা খেলে 1 ঢাল চুল হয়, তুসুক পান খেলে গালের রং সবুজ হয়, গোছের করে করতে যাচ্ছি, না এটা বোধহয় কেউ চাইবে না, জঘন্য উদাহরণ হলো, সামথিং অফ দ্যাট সর্ট, কিছু না কিছু চালিয়ে যাচ্ছি। এবং যদি না আমাকে যেরম দেখতে হলে ভালো লাগবে বলে মনে হয়, একটা আবারও গ্রোয়িং ডিস্যাটিসফ্যাকশন থাকছে। এবং এটার সাথে আরও একটা জিনিস ঘটছে যেটা আরও গোলমেলে, আমাদের জীবনের যখনই একটা কোনো কঠিন সময় আসছে, অপ্রাপ্তি আসছে, না পাওয়া আসছে, আমাদের দুঃখদের, আমাদের অতৃপ্তিদের একটা অদ্ভুত স্বভাব আছে। দুঃখ সবসময় পুরনো দুঃখদের জন্য দরজা খুলে রাখে। একটা গজল আছে, जो भी दुख याद ना था याद आया। একটা দুঃখ পেলে দেখবে আমার কি আর শুধু রেজাল্ট খারাপ রে, আমার তো ওই বন্ধু আমায় ছেড়ে চলে গিয়েছিল, ওই ম্যাম কত ভালোবাসতেন, আজ আর বাসে না, দেখো একটা থেকে একটায় যাচ্ছি, একটা সুতোয় আরেকটা টান পড়ছে। আর এটা তো আজ নয়, ছোটবেলা থেকে আমাদের বাড়িতে দিদি সবসময় প্রশংসা পেত, আর আমাকে খারাপ দেখতে শুনতে হয়েছে, ওই অবধি চলে গেছি। মজা হচ্ছে, সুখ কিন্তু সুখের জন্য দরজা খুলে রাখে না, সুখ ও দুঃখের জন্য দরজা খুলে রাখে। একটু সুখ এলেই আমাদের মনে হয় চলে যাবে না তো, দেখবে ইন্টারেস্টিং, ধরো ভালো রেজাল্ট করলে ধরে রাখতে পারবো তো? কতটা সময় অ্যাকচুয়ালি হ্যাপিনেসে সেটেল করি আমরা, করি না, তার কারণ এগুলো কোনোটাই হ্যাপিনেস নয়, চেঞ্জিং সাফারিং, একটা থেকে আরেকটাই যাওয়ার পথ। কিন্তু এইভাবে ফিক্স করতে গেলে এমনিও ফিক্সড হবে না,
আমরা যদি ভাবি যে দেখো স্কিন অফকোর্স ডিফারেন্ট হবে, বয়স হলে বয়সের প্রভাব তো পড়বে, তাহলে যদি আমরা এটার ওপর সুখ দুঃখের দাঁড়িপাল্লা মাপকাঠি বসাই, তুমি তো এমনিতেই সেই নৌকায় উঠেছো যে নৌকা দুলবে, কিন্তু নৌকার ধর্ম। আমি যদি ভাবি যে আমি এখন একটা ট্রেনে বসে বসে যাব এবং সেই ট্রেনে এমন একটা কাজ করব যেখানে আমি ছবি আঁকবো এবং হাতের রং কাঁপবে না, কি হয় না, কিন্তু একটু জার্কিং হবে, কেঁপেও যাবে, তো জীবনেও আমাদের চেহারা একরকম থাকবে না। কিন্তু আমরা সুখ দুঃখকে তার উপর বসিয়ে ফেলছি, ফেলে সেটা কেঁপে কেঁপে যাচ্ছে বলে মনে করছি, যেটা ভুল মনে করছি। এই কনটেক্সটে আরেকটা জিনিস নিজেকে জিজ্ঞেস করে দেখবো আমরা প্রশ্নোত্তরে যাওয়ার আগে, জীবন থেকে আমরা আদতে কি চাই? হ্যাপি হতে চাই, আমরা অনেকেই অনেক সময় বলি, অ্যান্ড ইট ইজ ভেরি বেসিক, আই ওয়ান্ট টু বি হ্যাপি, আই ডু নট ওয়ান্ট টু বি আনহ্যাপি। এটা পৃথিবীর প্রায় সবার জন্য সত্য, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই সত্য, শুধু মানুষ নয়। ধরো আমার বাড়িতে যদি কোনো পুষ্যি থাকে, তার জন্যও সত্য, ও ওটাই চায়, ভেরি সিম্পল নিড, ওই ব্যাপারে কিন্তু উই আর অল অন দ্য সেম বোট। কিন্তু এই হ্যাপিনেসটার পথ এক একজন এক একভাবে ঠিক করছে। ধরো কারোর হয়তো মনে হচ্ছে যে আমি সবসময় চেয়েছি যে আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, সফল হতে পারি, বা আমি জীবনে একটা সুন্দর সম্পর্ক চেয়েছি, প্রেম চেয়েছি, কারুর একটার সাথে আমি, তুমি আর আমি দুজনে করে থাকতে চেয়েছি, বিভিন্ন রকম হতে পারে। কেউ হয়তো বললো যে আমি একজন সফল ব্যবসায়ী হতে চেয়েছি, কেউ একজন বলে আমি সায়েন্টিস্ট হতে চেয়েছি, আমি পপুলার হতে চেয়েছি, কেউ হয়তো বলে আমি পাওয়ারফুল হতে চেয়েছি। হোয়াট এভার ইয়োর নিডস আর, হোয়াট এভার ইয়োর গোলস আর, আস্ক ইয়োরসেলফ সেই চাওয়াতে সত্যি সৌন্দর্যের কতটা অবদান বা উপাদান থাকে, জিজ্ঞেস করে দেখো। ধরো যদি সত্যি এক্ষুনি আলাদিনের জিন এসে বলে হ্যাঁ তোমরা ঠিক যেমন দেখতে হতে চাও চলো, উইশ গ্রান্টেড, সেই সৌন্দর্য তোমায় আমি দিয়ে দিলাম, কি পাবে তাতে? কোন লাইফের গোল অ্যাকমপ্লিশড হবে যেটা জীবন থেকে পেতে চাও? তাহলে কি ঋত্বিক রোশনের ডিভোর্স হতো? ভালোই তো দেখতে ভদ্রলোককে, এখনো ভালোই। ওনাকে কি আপনারা চেনেন? যেরকম আপনাদের যাদের পছন্দ হয় তাদের আমি চিনি না, যাই হোক। তো উনি এক ভদ্রলোক, অভিনয় টভিনয় করতেন আমাদের সময়। কিন্তু এই যে আমরা ধরে নিচ্ছি ভালো দেখতে হলেই তার সব সম্পর্ক জীবন ইস্ত্রি করা জামা কাপড়ের মতো হবে, ভুল ধরে নিচ্ছি। ওনার কেন ডিভোর্স হয়েছে আমি জানি না, আমি জানতে আগ্রহীও নই। বলার কারণ হচ্ছে তার জীবনে কোথাও প্রত্যাখ্যান আসবে না, বদল আসবে না, সম্পর্কের গল্প একই রকম থেকে যাবে, তার সব সিনেমা হিট করবে না। আমাদের কাছে এরকম প্রচুর ডেটা আছে। অপূর্ব দেখতে, সমস্ত আপাত দৃষ্টিতে দারুণ দারুণ রূপের দিক থেকে যদি দেখি, তাই দিয়ে হয়নি। আবার এমন কিছু দিয়ে হয়েছে যেটা অত কনভেনশনাল সৌন্দর্য দিয়ে নয়। তাহলে যখনই আমরা সৌন্দর্য রিলেটেড একটা ট্র্যাপে পড়ছি, আমরা যদি কয়েকটা বিউটি রিলেটেড মিথ বা ভুল ধারণাকে প্রথমেই নিজের মধ্যে চ্যালেঞ্জ করতে পারি, যেমন বিউটি মানেই আমি আমার পারফরমেন্স বেস্ট দিতে পারবো, এটা নয়। ধরো এখানে যারা তোমরা রয়েছো, কোনো দিন যখন তোমার পরের দিন একটা পরীক্ষা আছে, ভালো প্রিপারেশন হয়নি, সেদিন যদি সকালবেলা ফেসিয়াল করে আসো, পরীক্ষাটা কি ভালো হবে? না। এইখানে যে দিদিরা রয়েছেন তারা কি বাহ তোকে কি ভালো দেখাচ্ছে, কি হয়েছে ফেল করলি বলবেন? খবরদার না, কেনই বা বলবেন বালাই সাহ? বরঞ্চ মনে হবে যে এত সাজুগুজু করে বসে না থেকে পড়তে পারতিস, তো তাহলে 2টি নম্বর পেতিস। ন্যাচারালি তুমিও শিক্ষকতা করলে তোমারও মনে হবে যে এই টাইমটা ওটার পেছনে না দিয়ে পড়লি না কেন মাগো, এই তো অবস্থা পরীক্ষার। তাহলে তোমার যে কোনো পারফরমেন্স, যাই তোমার নিজের জীবনের সাফল্যের সঙ্গে জুড়ে রাখতে চাও তুমি, সেখানে তোমার সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য তোমায় কোনো এক্সট্রা নম্বর কিন্তু এনে দিচ্ছে না। 2, বিউটি থাকলে আমরা খুব চট করে সোশ্যাল অ্যাপ্রিসিয়েশন পাবো, নট নেসেসারিলি। যারা সকাল বিকেল সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয় তাদের সবাইকে খুব খারাপ দেখতে না, কনভেনশনালি ভেবে দেখো, খারাপ দেখতে সবাইকে নট নেসেসারিলি। ট্রোলড হচ্ছে কিছু না কিছু বলেছে করেছে, বা তুমি পছন্দ করোনি বলে ট্রোলড হয়েছে। হয়তো তোমার ওর এই বিষয়টা ভালো লাগেনি, অন্য কারোর ভালো লেগে থাকতে পারে। দেখো তাহলে আবারও একটা আপেক্ষিকতা আছে, এক ধরনের পারস্পরিক পছন্দ অপছন্দের ফারাক আছে। কিন্তু সৌন্দর্য দিয়ে আমরা তাহলে কী বা সুনিশ্চিত করতে পেরেছি যে এই নিয়ে একেবারে এত মাথার চুল ছিঁড়িয়া ফেলিলাম? এবং যেটা সব থেকে বড় মিথ,
ভেবে দেখি না, তলিয়ে ভাবি না, অথচ সৌন্দর্যের পিছনে ছুটি। বিউটি ইকুয়ালস টু হ্যাপি লাইফ। ও কাম অন, রিয়েলি না। তাহলে তো যারা বিউটি প্রোডাক্টসের মাঝখানে বসে আছেন তারা জীবনে সব পেয়ে যেতেন। ধরো সত্যিই যারা সৌন্দর্যের মধ্যে দিয়ে তাদের প্রফেশনকে অনেকখানি ধরো মডেল, সেই অর্থে যদি দেখি, যাকে সুন্দর দেখাতে হবে ওটাও সত্যি ওই প্রফেশনের অংশ, বা হয়তো সত্যিই অভিনয় জগতে আছেন যেখানে ওকে কেমন দেখতে লাগবে এটা ম্যাটার করে, শুধু সেটা দিয়ে কি তারা জীবনের সমস্ত আনন্দ পেয়ে গেলেন? গেলেন না তো, তাই না? এবং আবারও ফিরে দেখো, যে যে মানুষগুলো তোমাদের অনুপ্রাণিত করেছে, তোমার প্রিয় শিক্ষক, তোমার আদর্শ, তারা কোথাও একটা পজিটিভ ভাইব দিয়েছেন তো, যে কারণে সেই মুখগুলোর দিকে মনে মনে ফিরে তাকালাম আমরা স্মৃতিতে। সৌন্দর্য দিয়ে দিয়েছেন কি? না। তাহলে এবার যদি আমরা কি করব যখন এই কমেন্টগুলো শুনবো এবং সৌন্দর্যকেই বা কিভাবে দেখব, এটা নিয়ে এগোই কুইকলি। ফার্স্ট হচ্ছে আমরা যে কোনো সৌন্দর্যের গতানুগতিক সংজ্ঞাকে চ্যালেঞ্জ করব। এটা আমাদের প্রথম কাজ হবে। অন্যের ক্ষেত্রেও করব, নিজের ক্ষেত্রেও করব। মাঝে মাঝে মনের দিকে তাকিয়ে দেখবো, মন ভাই তুই কোন ট্র্যাপে পড়ছিস? কেন তোর আজকে হঠাৎ বিকেল থেকে মুডটা অফ হয়ে গেল রে? মনকে মাঝে মাঝে যদি আমরা জিজ্ঞেস করি, ডিয়ার মাইন্ড ওয়্যার আর ইউ, সে এসে বলে দেবে তোমায় কি করছিল। দেখো, হু অ্যাম আই একটা বিরাট বড় প্রশ্ন। যতক্ষণ না সেই উত্তরের কাছে পৌঁছতে পারছো, ওয়্যার অ্যাম আই দিয়ে শুরু করো। কোথায় আছে আমার মন? মনের কাজই হচ্ছে একটা কোথাও গিয়ে চুল করছে বসে বসে, যেটাকে চুলকে ঘা করবে, কোনো কাজের কাজ করছে না, অকাজ করছে বসে বসে। এবং সেক্ষেত্রে ওকে আগে গিয়ে দেখো কোথায় আটকে বসে আছে। ওইখানে একটা কিছু আছে যেটাতে ও ভালো বোধ করে না, কিন্তু ফিরে ফিরে গিয়ে সলভ করতে চায়। এই যে আমরা বলি না যে আমার না হঠাৎ হঠাৎ মেজাজ খারাপ হয়ে যায়, আমরা নিজেকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা কতক্ষণ অব্দি মেজাজটা ভালো ছিল, কোন মোমেন্ট থেকে খারাপ হলো, দেখবে ওখানে কিছু একটা ঘটে গেছে। কিছু একটা, কেউ একটা কোনো কমেন্ট করেছিল, কারোর একটা অভিব্যক্তি যেটা তোমার ভালো লাগেনি, সচেতনভাবে মন প্রসেস করার আগেই আরেকটা কাজে ঢুকে পড়েছিলে, ফলে সচেতনভাবে মনে নেই কি ঘটেছিল, কিন্তু মুডটা অফ হয়ে গেছে। তো আমরা যদি দিনের মধ্যে কিছুটা টাইম এইটুকু অন্তত দেখি যে আজকের দিনটাতে আমার মেজাজ কিরম ছিল, ছিল ভালো, তারপরে একটু কিরম যেন বিগড়লো, কেন বিগড়লো, কি ঘটলো? আচ্ছা সেখানে কি এমন কোনো মন্তব্য ছিল, বক্তব্য ছিল, কারুর কোনো একটা আচরণ ছিল যাতে আমার একটু আত্মবিশ্বাসে ঘা লাগলো? যদি ঘটে থাকে বেশ, তাহলে সেটাকে একটু চ্যালেঞ্জ করি না, কারণ আমাদের চারপাশে আমরা জেনেছি অনেক ভ্রান্তি আছে। যে মানুষটা সে উক্তি করেছে তিনিও সে ভ্রান্তির শিকার। দেখো, অনেক অনেক পড়াশোনা করলে বা অনেক অনেক জ্ঞান অর্জন করলেই প্রকৃত প্রজ্ঞা আসে আমি মনে করি না। প্রজ্ঞা অন্য জিনিস। তো তোমার চারপাশে অনেকে ভেজাল নিয়ে ঘুরছে, তাদের কাছ থেকেও ভালো কিছু পাওয়ার থাকবে, ছাঁকনি স্ট্রং করতে হবে। তো চায়ের পাতা নিয়ে ফিরলে চলবে না। তো তো ছেঁকে চাটা এনেছি, 4টে পাতা পড়েছে কি, ও ওইগুলো তো পাতা, ফেলে দাও। দেখো কার কোন রিমার্ক। সেই রিমার্ক পরিবার থেকে আসতে পারে, কলেজ থেকে আসতে পারে, বন্ধুমহল থেকে আসতে পারে, আমার যে সবচেয়ে প্রিয় নতুন বয়ফ্রেন্ড তার থেকেও আসতে পারে। বয়ফ্রেন্ডকে এক্ষুনি ফেলে দিতে বলছি না, বয়ফ্রেন্ডের কমেন্টটাকে ফেলো। দরকার হলে তাকে বলো, এই কমেন্টটা আমাকে দেখে তুমি করবে না, আমার ভালো লাগে না। বাউন্ডারি ড্র করো। আর যেখানে বলতেও পারছো না, ধরো এমন কেউ, তার সঙ্গে এভাবে বলবার সম্পর্কই নয় তোমার, বেশ মনের মধ্যে অন্তত এটুকু বেড়া দাও যে তার উক্তি দিয়ে তোমার গোটা মনটাকে তুমি অন্ধকার করে দেবে না। এটা একটা ভীষণ প্রয়োজনীয় অভ্যাস। 2 নম্বর জায়গা, আমরা যখনই নিজের জীবনের যে কোনো পাওয়া না পাওয়ার হিসেব করছি, ভুলক্রমেও কি আবার সেখানে সৌন্দর্যকে একটা বড় উপাদান হিসেবে বা একটা ভূমিকায় নামিয়ে দিচ্ছি? যদি নামিয়ে থাকি ভুল করছি, এক্ষুনি আমরা চেক করেছি, ওভাবে হয় না। তাহলে সেটাকেও চ্যালেঞ্জ করি, কারণ আমাদের মধ্যেও তো অনেক ভ্রান্তি থাকে। ভ্রান্তি তো শুধু বাইরের পৃথিবীর নয়, আমিও কি একটা ভ্রান্তির দ্বারা কোথাও চালিত হয়ে গেলাম? আবারও কি আমার মন আমায় ভুল পথে চালিত করছে? একটু তাকিয়ে দেখব। এবং সেখানে আমরা যখন যখন একটা কোনো সোশ্যাল ফিডব্যাক সিস্টেমে রয়েছি, আমরা সেই জায়গাটাতেও না নিজেকে আরেকটু সতর্ক রাখবো, বিশেষ করে যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি। দেখো, আমরা আর কোনো দিন ফোন ছোবো না, সোশ্যাল মিডিয়ার কাছে যাব না, আমি এটা বলছি না, কিন্তু
যাই ব্যবহার করো না কেন একটা পরিমিতির প্রয়োজন আছে এবং নিজের মধ্যে কোথাও সচেতনতা, সজাগ থাকার প্রয়োজন আছে। সোশ্যাল মিডিয়া ভালো না খারাপ, মোবাইল ফোন ভালো না খারাপ, এর এক কথায় উত্তর হয় না। আমাদের ছোটবেলায় আমরা রচনা লিখতাম, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। আমরা যখন আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনে যখন প্রথম কেবল টিভি এলো, তখনও বাড়িতে সবার রেড়ে পড়ে গেছিলো এই সব পড়াশোনা উচ্ছন্নে যাবে। আমরা তো একদম যা পাচ্ছি দেখছি করে তখন চোখ সেঁটে বসে আছি প্রায়। তারপরে কি এখন অনেক সময় তো আর অত দেখিও না, টিভি অনেক বাড়ি আছে টিভি নেই, কিছু মিস করি না তাতে আমরা। ফলে তোমরা যে পৃথিবীর মানুষ তাতে ডিজিটাল ওয়ার্ল্ড থাকবে। দেখো একটা কলেজের ইনফরমেশনও তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আসে, ফলে ডিজিটাল ওয়ার্ল্ডটাকে আমরা সরিয়ে দিতে পারবো না। কিন্তু এটা কিরম জানো তো, ইলেকট্রিসিটির মতো, ব্যবহার করতে জানলে কাজে আসবে, তা না হলে হাঁ করে শখকে চুল খাড়া করে উল্টে পড়বো। তো সোশ্যাল মিডিয়াকেও আমাকে ও কিভাবে ব্যবহার করছে হাতে ছেড়ে দিলে চলবে না। আমায় দেখতে হবে যে আমি যখন সোশ্যাল মিডিয়াতে একটা কন্টেন্ট দেখলাম, আমি একেবারে চোখ কান বন্ধ করে তাকে বিশ্বাস করে বাড়ি ফিরছি কেন? আমি কেন ধরে নিচ্ছি না যে এটা এআই জেনারেটেড হতে পারে? আমি কেন ধরে নিচ্ছি না যে এরম দেখতে একটা লোক হয় না বাবা, এগুলো বানিয়েছে বসে বসে? বা এটা ফিল্টার্ড, গুচ্ছ গুচ্ছ ফিল্টার থাকে, তো তোমরা তো জানো ইনস্টাগ্রাম, ওই গ্রামের বাসিন্দা যারা, আমি ইনস্টাগ্রাম অত পারি না হ্যান্ডেল করতে, একটা প্রোফাইল আছে বটে, ঘেটে ফেলি, ওখানে তো প্রচুর ফিল্টার হয়। তো তাহলে এইগুলো দিয়ে আমি কোন আমিকেই বা প্রজেক্ট করছি আর কোন আমিকেই বা বিশ্বাস করছি? এ তো এক ভ্রমের পৃথিবী, তার দ্বারা আমি কখনো কখনো বিস্মিত হতে পারি। এটা একটা হ্যারি পটার দেখতে যাওয়ার মতো, দেখো এনজয় করো, কিন্তু তুমি কি তোমাদের সারদা মিশনে ঢুকে ভাববে এই তো এরম একটা কলেজে ঢুকে পড়েছি? ভাববে না তো যে এই তো দেয়ালে ধাঁই করে ঢুকবো, ব্যাস পাশের ক্লাসরুম। এরম কাণ্ড তো করো না, বিশ্বাস করো না। তো সোশ্যাল মিডিয়াকে এত বিশ্বাস করো না। একইভাবে মন যে আবর্জনা নিয়ে আসে তাকেও সবসময় বিশ্বাস করো না। আমার শিক্ষক বলেন, an unhappy mind is always an unreliable mind. মন যখন খারাপ আছে, সে যে সিদ্ধান্তের দিকে ঠেলছে, তোমাকে নিয়ে যা যা বলছে সব বাজে কথা বলছে, ওই সময় ওর একটি কথাও শুনবে না। ওকে একটু থিতোতে দাও, তারপর দেখো কি বলে। সেই কথা থেকে তোমার কিছু সত্যিই প্রাপ্তি থাকতে পারে, কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে, ওকে বাজে বকতে দাও। ওই কণ্ঠ রোধ করতে না পারলেও ওই কণ্ঠের সঙ্গে সহযোদ্ধা হয়ে যেও না। হ্যাঁ ঠিকই, আমার দ্বারা আর কি করেই বা কী হবে, আমার তো আর কিছু হইল না, আমি তো পৃথিবীর কুৎসিততম মানুষ না, এই একটি কথাও বিশ্বাস করার দরকার নেই। আরও যেটা এক্ষেত্রে আমরা মাথায় রাখার চেষ্টা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও ইদানিং অনেক বডি পজিটিভ কন্টেন্ট থাকে। সোশ্যাল মিডিয়া মানে কিন্তু শুধুমাত্র, বা ডিজিটাল মিডিয়া, লেটস পুট ইট ডিফারেন্টলি, ডিজিটাল মিডিয়া মানে শুধুমাত্র তো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার নয়। ধরো ইউটিউবে অনেক ধরনের মানুষ অনেক ধরনের বক্তব্য নিয়ে আসছেন, আরও অনেক চ্যানেলস আছে, ব্লগস আছে, ভ্লগস আছে। তাতে অনেকে তারা তাদের জীবনে তাদের নিজেদের বাহ্যিক সৌন্দর্য নিয়ে যা যা চারপাশের উক্তি, তাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে জীবনের পথে এগিয়েছেন, সাকসেসফুল হয়েছেন, সেটা নিয়ে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। একটু সেগুলোও শুনি না আমরা? একটু অন্য ধরনের আখ্যানও নিজেদের জীবনে নিয়ে আসি না? কাকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা আদর্শ হিসেবে দেখছি, সেটাকে যদি আমরা ভুলভাল স্থির করি, দেখো কম্পাসটাই যদি ভুল হয় তাহলে তো ভুল দিকেই যাব। কম্পাসটাকে ঠিক করো। যদি কম্পাসটা ঠিক থাকে তাহলে তুমি যেদিকে যেতে চাইছো যেতে পারবে। কিন্তু যারা এক্স্যাক্টলি এরম দেখতে হলেই তোমার সব জীবনের সব উত্তর মিলিবে বলে লাফালাফি করছে, তাদের দ্বারা অনুপ্রাণিত হওয়ার কিছু হয়নি। তার কারণ তারাও কিন্তু এক ধরনের ইনসিকিউরিটি এবং সামাজিক ক্যাপিটালিস্ট মার্কেটকে প্রমোট করছে, যেখানে বিপণন আছে। আমি যদি এটা বুঝিয়ে দিতে পারি যে তুমি যা আছো তুমি তাতেই খুশি থাকো, তাহলে তো এত কেনাকাটা বন্ধ হয়ে যায়। কি বিরাট ইকোনমিক ক্ষতি হয়ে যাবে বলো তো? আর্থিক জিনিস বিক্রি হয় না এখন আর। দেখো ইনফ্যাক্ট কোভিডের সময় তো আমরা দেখেছিলাম সেটা, আমাদের কোনো সেক্ষেত্রে কিন্তু ওই একটা সাবান দিয়েই কোনো রকমে আমরা চালিয়ে নিচ্ছি। তারপরে আমরা চালাতে পারি, আর তাতে একেবারে কিছু আমরা ওই গল্পে পড়েছিলাম যে 3 বার ডুব দেওয়ার পরে সারা গায়ে আঁচিল নিয়ে উঠে পড়লাম, ওরকম হয়নি। আমরা দিব্যি আছি, কিছু একটা সাংঘাতিক বিউটি ডিজাস্টারও হয়ে যায়নি।
তাহলে এগুলো আমাদের বলা হয় তার কারণ না হলে ইকোনমি ভেঙে পড়তে পারে, মার্কেটের গোলমাল হতে পারে। আমরা সেটার দ্বারা চালিত হয়ে নিজেকে একভাবে দেখছি এবং আত্মবিশ্বাস হারাচ্ছি। তাহলে আমরা এবার থেকে কি করার চেষ্টা করব, তোমাদের কাছ থেকে প্রশ্ন নেব, কিন্তু তার আগে প্রথম কথা হচ্ছে আমরা সৌন্দর্যের একটা নতুন সংজ্ঞা ভাবতে পারি। ব্যক্তিগতভাবে যে জায়গাগুলো আমি ফলো করেছি আমি সেটা একটু বলতে পারি। সুন্দর দেখানোটা আমার হাতে, আমি কিরকম দেখতে হয়ে জন্মে গেলাম তা আমাদের নিয়ন্ত্রণে নেই। Whether you're good looking or not, that is not something that any one of us can control, কারণ সেটা ডিপেন্ড করে আমাকে যে দেখছে তার উপরেও। Whether I'm looking good or not, that is something that we can control. আমায় কি এই মুহূর্তে ভালো দেখালো, আমার নিজের চোখে সেটা কি মুহূর্তে আসবে, স্যাটিসফাইড হলেই আসবে, আর কিচ্ছু দিয়ে আসবে না। একটু এক্সট্রা লিপস্টিক কাজল কিচ্ছু দিয়ে আসবে না। আমার কি আমাকে দেখে মনে হলো হ্যাঁ ভাল লাগলো, আমাকে ভালো লাগলো দিয়ে আসবে। এই ভালো লাগাটুকুতে যখনই আমি না কিন্তু এই খুঁতখুঁতে নিয়ে আনবো, কিছু দিয়েই কিছু হবে না। দুই হচ্ছে আমি নিজেকে নিয়ে কতটা স্বচ্ছন্দ, এবং সেখানে আমার তোমাদের প্রত্যেককে বলার, তুমি যে জীবন থেকে উঠে আসছো না কেন, তুমি যে ধরনের সাজগোজে পোশাকে কমফোর্টেবল সেটাকে আলিঙ্গন করো, অনুকরণকে আলিঙ্গন করো না। এটা ওই কাকেরা ময়ূর পুচ্ছ লাগিয়ে আসার মতো হবে। ধরো আমি নিজে কিছু ধরনের সাজগোজে পোশাকে অভ্যস্ত, ভালোবাসি করতে, আমি সেটাই করব। তাতে যদি আরেকজনের মনে হয় যে ও সে কেলে ব্যাকডেটেড, তো হলো, মনে কি গেল এলো। আমাকে সকলের সবসময় ভালো লাগতে হবেই বা কেন? আমার কি সকলকে সবসময় ভালো লাগে নাকি? তাহলে আমাদের সকলকে সবসময় ভালো লাগিবে, এটা একটা অ্যাবসার্ড গোল, এরম হয় না। তাহলে আমার যেটা কমফোর্টেবল লাগে, ধরো আমি হিল জুতো পরতে পারি না, এই যদি এক্ষুনি পরে আসতাম দেখতাম এখানে দুবার আচার খেয়েছি, তো তাহলে আমার মনে আছে একবার আমার এক বন্ধুদের শাড়ির ওই ইনফ্যাক্ট গার্গি দিয়েও বোধহয় ছিল, আমাদের হাঁটতে বলা হয়েছিল, তাই আমি বলেছিলাম জুতো কিন্তু এই ফ্ল্যাট হিল বাবা ওইসব পরতে পারবো না, পরেই যাবো হাঁটতে গিয়ে। তো আমি যাতে কমফোর্টেবল, আমি যাতে স্বচ্ছন্দ, তো আমি সেটুকুই করব। এর চেয়ে বেশি যদি আমার দ্বারা না হয়, হবে না, হওয়াতে হবে না। তাতে যার কাছে যেটুকু যেভাবে আসে আমরা সেটাই নেব। এবং তোমরা যে কলেজে পড়ছো, আমি যদি সেই লিনিয়েজের দিকেও তাকাই, তার অজস্র উদাহরণ তোমাদের কাছে আছে। আমরা যখন স্বামীজির ছবির দিকে তাকাই, তিনি যখন শিকাগোতে গেছেন, তিনি কি ওদের পোশাক পরে বক্তৃতা দিয়েছেন নাকি? গান্ধীজি যখন ঘুরে বেরিয়েছেন, গান্ধীজি কি যেখানে যেখানে গেছেন তাদের ড্রেস কোড মেনটেন করেছেন? না। আমরা যদি সত্যি নিজেদের কাজ দিয়ে, সে কারুর কাজকে তুমি আইডিয়াল ভাবতে পারো, কারুকে ক্রিটিসাইজও করতে পারো, তোমার নিজের কাছে যেটা তোমার পরিচিতি হয়ে ওঠে, তোমার স্বচ্ছন্দ যাপন এবং তোমার স্বচ্ছন্দ উপস্থাপনা, সেটাকে আলিঙ্গন করো। এমব্রেসিং বিউটি মানে আমার কাছে তাই। এমব্রেসিং বিউটি মানে ওই বিউটি কোডটাকে নেওয়া না, আমার স্বাচ্ছন্দ্যটা নিয়ে আমি এগোবো। হ্যাঁ নিশ্চয়ই সেখানে আমরা কিছুটা সামাজিক আন্দাজ রাখবো। সেটা কীরকম? আমি একটা বেনারসি পরে শ্রাদ্ধ বাড়িতে যাব না, এটা ভেরি বেসিক। আমি একটা গরমকালে কোথাও বেড়াতে যাচ্ছি, সেখানে আমি এইরকম একটা ফুল হাতা সোয়েটার পরে নিশ্চয়ই চলে যাব না। কিন্তু সেটা তো আবারও আমার কমফর্ট এবং কিছুটা আমার সোশ্যাল কিউজের সঙ্গেও কানেক্টেড। তিন হচ্ছে, আমরা যখন যখন নিজেকে দেখব, যেটা বলে শেষ করব, আমরা শুধু আমাদের আয়নায় আটকে থাকবো না। এটা হয়তো একটু ফিলসফিক্যাল শুনতে লাগবে, কিন্তু যদি আমি বলি তুমি তোমায় দেখাও, এই তো আমি, এটা তো কি, এটা তো গলার নিচের একটা অংশ, এটা তুমি না, এইটা আমি, এটা তো কানের নিচের অংশ, এটা তুমি, তাই তুমিটা কই, কই তুমি? একটা এমন কিছুতে পয়েন্ট আউট করো তো যেটা শুধুই তুমি, তুমি ছাড়া কিছু নাও, খুঁজে পাবে না, কারণ তুমি ওরমভাবে নেই। তাহলে তোমার তুমিকে যদি দেখতে হয়, ওই আয়নায় তুমি কী বা দেখছো, একটা উল্টো ছবি, ওই দিয়ে তুমি কিছুই দেখতে পাচ্ছ না। যে তোমায় দেখছে সেও তোমায় দেখতে পাচ্ছে না, তুমি যাকে দেখছো সেও পুরোপুরি তোমার কাছে যেভাবে ধরা পড়ছে তার বাইরে অনেকখানি। তাহলে আমরা যেটুকুতে নিজেকে আটকে ফেলছি আর অন্যদেরও আটকে ফেলছি, সেটা তো ওইটুকু, আমার দেখাটুকু।
অধিকাংশ আসল জিনিস যা দেখা যায় না তার মধ্যে থাকে। লিটল প্রিন্স বলে আমার খুব প্রিয় একটি উপন্যাস, তোমাদের অনেকেরই হয়তো পড়া, যাদের পড়া নয় তোমাদের এখানকার দিদিরা তোমাদের গপ্প বলতে পারেন। সেখানে এই উক্তিটি আছে যে যা যা সত্যিই এসেনশিয়াল চোখে পড়ে না। তাই দিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এবার সেটা নেব। থ্যাংক ইউ।